নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া। আজকে একটি নতুন গল্প পাঠ করব। গল্পটির নাম তাসের ঘর। আপনাদেরকে আমি একটা কথা বলে রাখতে চাই, সেটি হলো আমার পরবর্তী যে দুটি পর্ব ছিল, সেই দুটি পর্বে কিছু কপিরাইট ইস্যুর জন্য সেটি বদলে দেওয়া হয়েছে এবং তার জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আজকে আমি নতুন গল্প পাঠ করছি। এই গল্পটি শোনার পর যদি মনে হয় তাহলে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই নতুন প্রচেষ্টাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। চলুন তাহলে আজকে শুরু করছি নতুন গল্প, তাসের ঘর। তাসের ঘরের পর্ব 1। চলো না, তোমার বাড়ির সবাইকে বলে দিয়ে আমরা বিয়ে করে ফেলেছি। আর কতদিন এভাবে লুকিয়ে রাখবো? আর যে পারি না। কথাটা বলেই হাউমাউ করে কেঁদে দেয় তনু। পাশেই ঠাই হয়ে দাঁড়িয়ে আছে রূপ। এই মুহূর্তে তনুকে ঠিক কী বলবে বুঝতে পারছে না সে। আজ দিয়ে তার বিয়ের 93তম দিন পূর্ণ হলো। তনু, আমি বলবো, কিন্তু তারপর কথাটা শেষ করার আগেই হঠাৎ সিঁড়ি দিয়ে কারোর উপরে আসা শব্দ পেয়ে তনু চোখ মুছে রূপের পাশ থেকে সরে গিয়ে ছাদের অপর পাশে চলে যায়। উদ্দেশ্য হাতে করে আনা কাপড়গুলো মেলতে হবে। এদিকে রূপ সেখানেই ঠায় দাঁড়িয়ে আছে। একটু পরেই ছাদে প্রবেশ করে রূপের বড় ফুপি আঞ্জুয়ারা বানু রূপকে এই ভর দুপুরে ছাদে দেখে একটু মুচকি হাসেন তিনি। তখন বোধ হয় বেলা 2:45। আঞ্জুয়ারা বানু রূপের কাছে গিয়ে গালে মুখে হাত বুলিয়ে জিজ্ঞেস করে, কিরে রূপ, একটু আগেই না তুই খাবার খেলি? এখন আরাম না করে এই ভর দুপুরে ছাদে কি করছিস? এত রোদে তো তোর শরীর খারাপ করবে। কথাটা বলেই পাশে তাকাতে দেখে মেলানো কাপড়ের আড়াল থেকে তনু বেরিয়ে আসে, ভেজা সপসপে গায়ে। তনুকে দেখেই তার যেন মেজাজটা খারাপ হয়ে গেল। হ্যাঁ রে তনু, সামান্য কটা কাপড় কাচতে এত সময় লাগে? বেলা তো গড়িয়ে গেল। তনু ছোট্ট করে উত্তর দেয়, এই তো হয়ে গেছে মা। আঞ্জুয়ারা আর কোনো কথা না বলে রূপকে নিয়ে চলে গেল নিচে। রূপ যাবার আগে অবশ্য তনুকে বলে গেছে তাড়াতাড়ি গোসল করে নিতে, এভাবে ভেজা গায়ে বেশি সময় থাকলে শরীর খারাপ করবে। রূপ আর আঞ্জুয়ারা চলে যেতেই তনু সেখানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়। ঘন কালো মেঘ তখন সূর্যটাকে একটু একটু করে গ্রাস করছে। সারা আকাশ মেঘে ঢেকে যাচ্ছে, বোধহয় এবার বৃষ্টি নামবে। অতীতে ডুব দেয় তনু। তনুর ভালো নাম তনয়া মির্জা, তবে এটা তার বাবার বাড়ি না, নানা বাড়ি। আঞ্জুয়ারা বানু তার মা, আর রূপ তার বড় মামার একমাত্র ছেলে। আঞ্জুয়ারা বানুরা 3 ভাই বোন। সে মেজ আর রূপের বাবা সবার বড়। ছোট এক ভাই আছে, তবে সে প্রবাসী। তবে তার বউ আর 2 মেয়ে মেঘা আর মিশু এই বাড়িতেই থাকে। বড় মেয়ে মেঘা কলেজ হোস্টেলে আছে, আর তনুর ছোট মামি ছোট মেয়ে মিশুকে নিয়ে বাপের বাড়ি গিয়েছে। এই বাড়ির বর্তমান হর্তাকর্তা আঞ্জুয়ারা বেগম। তাকে সবাই মোটামুটি ভয় পেয়ে চলে। রূপের বাবা রওশন চৌধুরী অনেক বছর আগেই মারা গিয়েছে একটা অ্যাক্সিডেন্টে। আঞ্জু বলতেই তিনি এক গাল ভাত বেশি খেতেন। বোনের ওপর তার ছিল অগাধ বিশ্বাস আর অসীম ভালোবাসা, তাই ব্যবসা আর পরিবার সব দায়িত্ব তাকেই দিয়ে গেছে। রওশন চৌধুরী মারা যাওয়ার পর ব্যবসার সব দায়িত্ব সাথে গোটা পরিবারের দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নেন। একা হাতে সামলে নেন এই গোটা পরিবারকেই। খুব ছোটবেলায় তনুর বাবা ও মা মারা যায়। তনুর তো ঠিক মনেও নেই কী হয়েছিল তার বাবা মায়ের। মাও তাকে কিছু বলেনি, তবে জ্ঞান হওয়ার পর থেকে সে এখানেই মানুষ। তবে কোনো এক কারণে তার মা তাকে ভালোবাসে না, একদম ভালোবাসে না। এই সব কথা ভাবতে ভাবতেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে মনের অজান্তেই। আজকাল বড় কষ্ট হয় তার। এইসব ভাবতে ভাবতেই গোসল শেষ করে বেরিয়ে আসে। এখন গন্তব্য ড্রয়িং রুম। দুপুর তখন 3:25।
দুপুর খাবারটা খেতে হবে। ডাইনিং রুমে যাওয়ার পথেই মায়ের ঘরটা পড়ে। তনু মায়ের ঘরটা পার করার সময় কানে ভেসে আসে মায়ের উত্তেজিত কণ্ঠ। কাউকে যেন বেশ ঝাঁঝালো কণ্ঠে উপদেশ দিচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব আমার একটা মেয়ে চাই। চৌধুরী বাড়ির জন্য মানানসই মেয়ে, একদম রূপকথার রাজকুমারীর মতো মেয়ে চাই। তনু আর সেখানে দাঁড়ালো না, কিছুটা একটা মনে করে সেখান থেকে চলে এলো। মা ঠিক কী চাইছে সে খুব বুঝতে পারছে, তবে সে আজও বুঝে উঠতে পারল না মা কেন তাকে ভালোবাসে না। এইসব ভাবতে ভাবতে সে কখন চলে এলো টেরই পায়নি। বেশ কিছু সময় অন্যমনস্ক থাকার পর হঠাৎ তার হুঁশ ফিরে এলো কারোর ছোঁয়ায়। তনু অনুভব করে কেউ তাকে পিছন থেকে জড়িয়ে ধরেছে। তনু ঠিক বুঝতে পেরেছে এটা রূপ। রূপ তনুকে নিজের দিকে ঘুরে নেয়, বেশ আদুরে গলায় বলে ওঠে, চুলটা মুছে নে, এভাবে ভেজা চুলটা তাওয়াল পেঁচিয়ে রাখলে তো ঠান্ডা লেগে যাবে। আমাকেই তো আবার সারা রাত জেগে তোর সেবা যত্ন করতে হবে। আফটার অল 10টা না 5টা না, একটা মাত্র বউ। কথাটা বলেই রূপ হাসে। তনুও হাসে, কিন্তু কিছু বলে না। দুপুরের খাবারও তো খাসনি তনয়া, এবার তো শরীর খারাপ করবে। তনু কিছু বলে না। অনেক কিছু বলার ইচ্ছে ছিল, তবে রূপের মুখে তনয়া কথাটা শুনেই সব রাগ যেন পানি হয়ে গেছে। সে ধীর পায়ে এগিয়ে যায় খাবার টেবিলের দিকে। যেতে যেতে একবার মুখ ফিরিয়ে তাকায় রূপের দিকে। আচ্ছা রূপ, তুমি কি জানো মা কেন আমায় ভালোবাসে না? আমি কি করেছি বলো তো? রূপ কি বলবে কিছু বুঝে উঠতে পারে না। তনু আর কোনো কথা না বলেই চলে এসে ধপ করে বসে পড়ে খাবার টেবিলে। টেবিলে সব খাবার ঢাকা দিয়ে রাখা। সে একটা একটা করে খুলে দেখে, না, এখন তো কিছু খেতে মন চাইছে না। সে আবার সব ঢাকা দিয়ে উঠে যেতে নিলে পিছন থেকে কেউ এসে আবার বসিয়ে দেয়। তনু পিছন দিকে তাকিয়ে দেখে শেফালি বেগম, রূপের মা। তুই কি আমাকে না খাইয়ে মারবি বলে ঠিক করেছিস? কখন থেকে তোর জন্য খাবার নিয়ে বসে আছি বলতো? তুই খাসনি বলে আমিও খেতে পারছি না। আয় একসাথে খাবো। তনু একটু মুচকি হেসে এবার খাবার বাড়তে শুরু করে। দুজনে একসাথে খেয়ে নেয়। এই গোটা বাড়িতে শেফালি বেগম একমাত্র মানুষ যে তনুকে ভালোবাসে, ভালোবেসে যত্ন নেয়। তনু খাবার খেয়ে তার মামানির গালে ছোট্ট করে চুমু খায়, তারপর হেসে ঘরে চলে যায়। এদিকে আনজুয়ারা বানু বিছানায় বেশ গুটিসুটি হয়ে বসে আছে। সে বেশ বুঝতে পারছে তনুর প্রতি রূপের টানটা দিন দিন বাড়ছে। একদিন তো এই টানের জন্য রূপকে বিদেশ পাঠিয়েছিল, কিন্তু এত বছর পরেও সেই টান যেন এতটুকুও কমেনি, বরং বেড়েই চলেছে। তবে ভাইকে দেওয়া কথা তো আর তার রাখতেই হবে। বেশ ভাবনা চিন্তা করে আনজুয়ারা বেগম রূপের মাকে ঘরে ডেকে পাঠান। শেফালি বেগম ঘরে আসতেই তার হাতে একটা মেয়ের ছবি হাতে ধরিয়ে দেন। এটা ভাইজানের বন্ধু সেলিম শেখদারের একমাত্র মেয়ে ঝুমার ছবি। বেশ সুন্দরী তাই না ভাবি? শেফালি বেগম বেশ কৌতূহল নিয়ে তাকায় আঞ্জুয়ারার দিকে। মেয়ের ছবি কেন দেখাচ্ছ বলো তো নন্দিনী? আঞ্জুয়ারা বানু ছোট্ট হাসি দিয়ে উত্তর দেয়, আমার রূপের সাথে বেশ মানাবে তাই না বলো? শেফালি বেশ থতমত খেয়ে যান। রূপ কি মানবে? কেন মানবে না? না মানলে আমি মানিয়ে নেব। শেফালি বেগম আর কিছু বলে না, ছোট্ট হাসি দিয়ে উত্তর দিয়ে চলে যায়। তুমি যা ভালো মনে করো করো, আমি নই ভাবি, ভাইজান। আমি শুধু ভাইজানকে দেওয়া কথা রাখতে চাইছি। আজ তনুর ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গিয়েছে। তাড়াহুড়ো করে না খেয়েই বেরিয়ে আসে বাড়ি থেকে উদ্দেশ্য, যত দ্রুত সম্ভব ভার্সিটিতে যেতে হবে। আজ বেশ গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে রূপের। রূপ একবার ভাবে সে গাড়ি দিয়ে তনুকে পৌঁছে দিবে, তবে পরক্ষণে কি একটা ভেবে খাবার টেবিল ছেড়ে আর উঠে না, সেখানেই বসে থাকে। এদিকে তনু দ্রুত এসে একটা সিএনজি ডেকে নেয়, কিন্তু কী বিপদ, এই সিএনজি তো অর্ধেক রাস্তায় এসে খারাপ হয়ে যায়। তনু মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে রাস্তায়। এখন কি হবে? কী করে যাবে সে? রাস্তায় তো আর কোনো গাড়িও নেই। তনু ফোন করে বারবার রূপকে ফোন দেয়, যাতে সে দ্রুত গাড়ি নিয়ে এসে তনুকে ভার্সিটিতেই পৌঁছে দেয়, নয়তো বেশ দেরি হয়ে যাবে। রূপ কল রিসিভ করে রূপকে কিছু বলতে যাবে, তার আগে সে খেয়াল করে তার পাশে এসে দাঁড়ায় একটা কালো গাড়ি।
জানালার গ্লাস নামাতেই তনু বলে ওঠে, আরে অন্তর ভাইয়া, তুমি এখানে? অন্তর রূপের ছোটবেলার বন্ধু। সেই সুবাদে সে বেশ কয়েকবার রূপের বাড়িতেও এসেছে, তাই সে তনুকে খুব ভালো করেই চেনে। কি ব্যাপার তনয়া, তুমি রাস্তায় একা দাঁড়িয়ে আছো কেন? ক্যাম্পাসে যাবে না? 9টা তো বেজে গেল। তনু মুখ কালো করে উত্তর দেয়, একেই তো বের হতে দেরি হয়েছে, তার ওপর দেখো না গাড়িটা মাঝ রাস্তায় খারাপ হয়ে গেল। অন্তর একগাল হেসে গাড়ির দরজাটা খুলে দেয়। এসো, তোমায় পৌঁছে দিই। তনু একটু ইতস্তত বোধ করে। থাক, তোমায় কষ্ট করতে হবে না, একটু পরেই কোনো না কোনো সিএনজি চলে আসবেই। আরে থাকবে কেন, ভয় পেও না তনয়া, আমিও তো তোমার ক্যাম্পাসেই যাব। দুইজনের গন্তব্য যখন একই, তখন বাকিটা পথ না হয় একসাথেই চললাম। তনু আর কিছু বলে না, গাড়িতে উঠে পড়ে। এদিকে গোটা সময়ে যে রূপ লাইনে ছিল তা তনু খেয়ালই করেনি। ফোনের দিকে চোখ পড়তেই তনুর মুখটা কালো হয়ে যায়। তারপর দুম করে তনু লাইনটা কেটে দেয়। রূপ ফোনটা নামিয়ে গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে পড়ে। এর পরবর্তী পর্ব শোনার জন্য আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিশ্চয়ই এই গল্পটি আপনাদের নোটিফিকেশনে আসবে। নমস্কার, আমি প্রিয়া।